নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তবে বন্ধুরা, আজকের এপিসোড শুরু করব একটু অন্যরকম কথা দিয়ে। গীতা গোস্বামীদি এই নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কারণ অলৌকিকের একদম শুরু থেকেই মানুষটি রয়েছেন। প্রত্যেকটা এপিসোডেই তোমরা ওনার কমেন্ট দেখতে পাবে। তবে গত শুক্রবার দিন উনি ওনার স্বামীকে হারিয়েছেন। দীর্ঘদিনের একটা লড়াইয়ের অবসান বলতে পারো। অনেকদিন ধরেই মানুষটা অসুস্থ ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু বিধির বিধানের কাছে শেষ অবধি ওনাকে হার মেনে যেতে হয়েছে। তাই এসো আমরা সবাই ঈশ্বরের কাছে জামাইবাবুর বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি এবং দিদির জন্য এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি প্রার্থনা করি। ভালো থাকুন দিদি। আর এবারে আসি আজকের কথায়। আজ তোমাদের জন্য থাকছে দুটোই দৈবিক ঘটনা, দুটোই কিন্তু চমৎকার। প্রথমটা শেয়ার করেছে প্রীতি সাজরা আমতা থেকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যারা এখনো লাইক করোনি আর যাদের সাবস্ক্রাইব করাও এখনো বাকি আছে, তারা চটপট করে দাও। তাহলে তো শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, আমি প্রীতি সাজরা আমতা থেকে বলছি। আজ আবার তোমায় একটা ঘটনা বলছি। ঘটনাটা মনসা ঠাকুরের। আমাদের এখানে একটা গাছ আছে, সেখানে আছে এই মন্দিরটা। লোকেরা বলে এখানে ঠাকুর নাকি খুবই জাগ্রত। অনেকের সঙ্গেই অনেক রকম অলৌকিক ও দৈবিক ঘটনা ঘটেছে এখানে। কিন্তু রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, এখন তোমায় সেটাই বলবো। প্রথমেই বলি, ওই মন্দিরের সামনে একটু বসার জায়গা আছে। ওখানে বসে মাঝে মাঝে লোকেরা গল্পগুজব করে, আড্ডা দেয়। বাচ্চারা খেলাধুলো করে, আমরাও মাঝে মাঝে গিয়ে বসি। বন্ধুরা আড্ডা দিই, মোবাইল ঘাঁটি। এইরকমই একদিন আমরা যখন ওখানে বসে গল্প করছিলাম, তখন আমাদের পাড়ার একজন জেঠু আমাদেরকে বললেন, তোরা এখানে বসে গল্প করছিস কর, কিন্তু বেশি রাত অব্দি এখানে থাকিস না, না হলে কিন্তু বিপদ হতে পারে। আমরা বললাম, কেন জেঠু, কি হয়েছে? উনি তখন আমাদের একটা ঘটনা বললেন। মাত্র দিন কয়েক আগেই ওনার সঙ্গে নাকি এটা ঘটেছে। অবিশ্বাস্য এবং অলৌকিক একটা ঘটনা। ঘটনাটা ছিল এই রকম যে, ওনারা তিন বন্ধু রোজই সন্ধ্যের পর এখানে বসে একটু আড্ডা দেন, টুকটাক বিড়ি সিগারেট খান। আমরাও অনেকদিন দেখেছি। তো সেদিন হয়েছিল কি, ওনারা প্ল্যান করেছিলেন যে এখানে একটু ড্রিঙ্ক করবেন রাতের দিকে, কারণ বেশি রাত হলে এখানে কেউ থাকে না। তো যথারীতি পরদিন সবাই চলে গেলে রাত 9:30 কি 10টা নাগাদ ওরা এখানে আসেন, সঙ্গে 3টে মদের বোতল। মন্দির চত্বর তখন একেবারে ফাঁকা, অন্ধকার। ওনারা 3 জন বাদে আর কেউ ওখানে নেই। তো এরপর ওনাদের ড্রিঙ্কিং পর্ব শুরু হলো। কত রাত অব্দি ওনাদের আসর চলেছিল ওনারা নিজেরাই জানেন না, কারণ 3 জনই তখন নেশায় বুঁদ। ওনাদের মধ্যে 2 জনের সামান্য একটু হুঁশ ছিল। ওনারা এরপর গলা জড়ি জড়ি করে যে যার বাড়িতে ফিরে যান। যাবার সময় নাকি ওনাকেও ডেকেছিলেন ওরা, কিরে বাড়ি যাবি না? অনেক রাত হলো তো, চল এবার। কিন্তু সেই জেঠুর তখনও কোনো হুঁশ ছিল না। বেদির দিকে মাথা আর বাইরের দিকে পা করে শুয়েছিলেন। বলতে গেলে মন্দিরের দরজাটা পুরো আগলে শুয়েছিলেন। তো যাই হোক, ওনারা চলে যেতেই মন্দির একদম ফাঁকা, আর কোনো লোকজন ওখানে নেই। উনি শুধু একা ওখানে পড়ে আছেন। তখন ঠিক কটা বাজে উনি ঠিক বলতে পারলেন না,
আনুমানিক রাত 1টা কি 1:30টা হঠাৎই একটা ঘটনা ঘটল। হঠাৎই একটা কথা ওনার কানে এলো। কে যেন একটা গম্ভীর গলায় ওনাকে ডেকে বলল, এই এত রাতে কি করছিস সেখানে? ওঠ, আমার রাস্তা ছেড়ে দে, উঠে যা। কথাটা যেন ওনার কানে বারবার ধ্বনিত হতে লাগলো। তারপরেই উনি চোখ খুলে তাকালেন। তাকাতেই যা দেখলেন তাতে উনি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। দেখেন, ওনার মাথার কাছে ঠাকুরের বেদির সামনে একটা বিশাল পঞ্চমুখী নাগ 5টা মাথা নিয়ে ফনা তুলে ফোঁস করছে। প্রতিটা মাথায় সিঁদুরের ফোঁটা। তখনও শোনা যাচ্ছে সেই কথাটা, এত রাতে কি করছিস সেখানে? চলে যা এখন এখান থেকে, এটা এখন আমার আসার সময়। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। ওনার তখন নেশা কেটে গিয়েছে প্রায়। ভয়ে বুকটা ধরাস ধরাস করছে। তারপর কোনো রকমে উঠে উনি টলতে টলতে মন্দির থেকে বেরিয়ে গেলেন। তখনও কিন্তু সেই পঞ্চনাগ ওনাকে দেখে যাচ্ছিল। তো এরপর উনি অনেক রাতে বাড়িতে ফিরলেন। পরদিন সকালে ওনার যখন ঘুম ভাঙে, বাড়ির কাউকে তখন উনি কিছু জানাননি। সোজা চলে যান ওই মন্দিরে। কিন্তু গতকাল রাতে যে এইরকম একটা আশ্চর্যকর ঘটনা ঘটেছিল তার কোনো চিহ্ন মাত্র ওখানে তখন নেই। অন্য দিনের মতোই একদম শান্ত সেই মন্দির চত্বর। আর এই শান্ততা, এই নিস্তব্ধতার জন্যই লোকের এখানে এত আনাগোনা। কিন্তু মাঝরাতে যে এই মন্দিরটাই এইরকম রূপ ধারণ করে, দিনের বেলায় সেটা দেখে বোঝার উপায় নেই। সেই দিন থেকে দাদা আমরাও রাতের দিকে ওই মন্দিরে যাই না। সন্ধ্যাবেলা একটু বসলেও 7টা-8টার মধ্যেই উঠে যাই। এই হলো আমার ঘটনা দাদা, মনে হলে শেয়ার করো। তো এই হলো বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। ঘটনাটা বেশ রোমাঞ্চকর। এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। তো এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে মনীষা বিশ্বাস কাকিমা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি আসাম থেকে মনীষা বিশ্বাস তোমায় আরও একটা ঘটনা বলতে এলাম। আজ যে ঘটনাটা তোমাকে বলবো এটা দুর্গা, কালী, শিব, গণেশ এমন কোনো ঠাকুর দেবতার নয়। এটা ঠাকুর অনুকূল চন্দ্রের একটা ঘটনা। অনেক বছর আগে একজনের মুখে আমি এটা শুনেছিলাম, আর আজ এটা আমি তোমাকে বলছি। আমরা তখন মেঘালয়ে থাকতাম। ওখানে একটা বাড়িতে 2জন স্বামী স্ত্রী থাকতেন। ওনারা দুজনেই ছিলেন ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। বাড়িতে রোজ ঠাকুর সেবা করতেন ওনারা বাদে বাড়িতে আর কেউ ছিল না। বউটার স্বামী একটা অফিস চাকরি করত। মাঝে মাঝেই অফিসের কাজে ওনাকে বাইরে যেতে হতো। যখন উনি ব্যাচেলার ছিলেন তখন কোনো অসুবিধে ছিল না, কিন্তু বিয়ের পর প্রথম তিনি তখন বাইরে যাচ্ছেন। দিন কয়েক বাদে ফিরবেন। ততদিন বউটাকে একাই বাড়িতে থাকতে হবে। আর সেটাই হলো ওনার চিন্তার বিষয়। কারণ প্রথমত বউটা তখন প্রেগনেন্ট। এই অবস্থায় একা থাকা উচিত নয়। কখন যে কি হয় বলা তো যায় না। আর দ্বিতীয় যে কারণটা সেটা আরো ডেঞ্জারাস। ওই এলাকায় একটা লোক ছিল, নাম করা বদমাইশ লম্পট লোকটা। যেমন অসৎ তেমনই দুশ্চরিত্র। মহিলাদের একা পেলেই নির্যাতন করত, অসভ্যতামি করত। ফলে
কোনো মহিলাই ওখানে সুরক্ষিত ছিল না। উনি না থাকাকালীন যদি ওই লোকটা বউটার কিছু করে, এইটাই ছিল ওনার ভয়। উনিই বউটাকে বলেছিলেন, তুমি না হয় দিন কয়েক বাপের বাড়ি থেকে এসো, আমি এসে তোমাকে নিয়ে আসব। এখানে তোমার কিছু হলে কে দেখবে তোমাকে? কিন্তু বউটা নাকি বলেছিল, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না আমার। দিনকাল তো ভালো না, বাড়িতে কেউ না থাকলে বাড়িটা পাহারা দেবে কে বলো তো? এখানে যা চোর ডাকাতের ভয়, বাড়িতে কেউ না থাকলে বিপদ হতে পারে। আমি থাকতে পারবো, তুমি চিন্তা করো না, যাও। তবুও লোকটার মন মানছিল না। মনের মধ্যে কেমন যেন একটা আশঙ্কা হচ্ছিল। অফিসে উনি অনেক রিকোয়েস্ট করেছিলেন যাতে ওনাকে যেতে না হয়, কিন্তু কোনো উপায় নেই, যেতে ওনাকে হবেই, না হলে যে চাকরি থাকবে না। তো শেষমেশ উনি যাবার আগে সমস্ত দায়ভার গুরুদেবের ওপরে দিয়ে গেলেন। বললেন, আমার সমস্ত চিন্তার কারণ তো তুমি জানো বাবা, তুমি যে অন্তর্যামী, তুমি ছাড়া আর যে কেউ নেই আমার, যার উপর আমি বাড়ি ঘর স্ত্রী আমার ভাবি সন্তানের দায়িত্ব দিয়ে যেতে পারি। এখন তুমি একমাত্র ভরসা প্রভু, সব দায়ভার আমি তোমাকেই দিয়ে গেলাম। আমি না ফেরা অবধি তুমি কিন্তু এদের খেয়াল রেখো, যেন কারো কোনো ক্ষতি না হয়। আমি আসি। এইসব বলে লোকটা ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। যেদিন উনি গেলেন তার একদিন কি দুদিন পরেরই ঘটনা। ওই লোকটা খবর পায় যে বাড়িতে বউটা একা আছে, ওর স্বামী গিয়েছে বাইরে, বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই। এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? তারপরেই একদিন রাতে দুটো সঙ্গী সাথী জোগাড় করে লোকটা আসে ওই বাড়িতে। তখন মাঝরাত, আশেপাশের লোকজন সবাই ঘুমিয়ে পড়েছে, বউটাও ঘরে ঘুমোচ্ছে, দরজা বন্ধ, সব অন্ধকার। লোকটা ওদের বলে, তোরা আগে যা, গিয়ে দরজা পিটিয়ে বউটাকে ডাক, বলছে আমরা বিপদে পড়েছি, একটু সাহায্য করুন, তারপর আমি যাচ্ছি, যা। এসব প্ল্যান করে ওরা যেই কিছুটা এগিয়েছে, হঠাৎই একটা ঘটনা ঘটল। হঠাৎই একটা মোটা খড়মের শব্দ শুনতে পেল ওরা। ওই শব্দ শুনে ওরা তো চমকে উঠল। এত রাতে কার পায়ের শব্দ এটা? এদিক ওদিক তাকিয়ে দেখে আবার যে ওরা এগোতে গিয়েছে, দেখে বাড়ির পেছন থেকে একটা ভদ্রলোক বেরিয়ে এলো। পরনে একটা ধুতি আর গায়ে একটা উত্তরীয়। যেমন উঁচু লম্বা তেমনি তার গায়ের রং, যেন একটা আভা বেরোচ্ছে ওনার শরীর থেকে। ওনাকে দেখে ওরা তো সবাই থতমত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওরা লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। তারপর নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগলো, এই কে রে লোকটা? আগে তো কখনো দেখিনি ওকে, ওর বর তো বাইরে গেছে, আর তো কারো থাকার কথা না বাড়িতে। হ্যাঁ, সেই লোকটা ক্রমাগত তখন একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার সামনে আসছে। এভাবে পাহারা দিচ্ছে পুরো বাড়িটা। যতক্ষণ লোকগুলো ওখানে ছিল ততক্ষণ পাহারা দিয়েছেন উনি। লোকগুলো যখন ওখান থেকে চলে যায়, তারপর উনিও চলে গিয়েছিলেন, কারণ পরদিন সকালে বউটা উঠে কাউকেই আর ওখানে দেখতে পাননি। তবে ওরা যখন ওখান থেকে ফিরে যাচ্ছিল, তখন নাকি একজন ওদের দেখতে পেয়েছিল। পরদিন সে বউটাকে জিজ্ঞেস করে, রাতে আমি একবার টয়লেটে উঠেছিলাম জানো, তখন লোকগুলোকে এদিক থেকে যেতে দেখলাম, মানে তোমাদের বাড়িতে এসেছিল, কিছু হয়নি তো তোমার? বউটা বলে, কই না তো। কিন্তু সত্যি যে কোনোদিনও চাপা থাকে না,
বউটার বর যখন বাড়িতে ফিরে এসব কথা শোনে, তারপর ও খোঁজ লাগায়। জানতে পারে যে সত্যি সত্যি ওই দিন রাতে ওরা এসেছিল বাড়িতে, কিন্তু বাড়ির ত্রিসীমানে ওরা পা রাখতে পারেনি। কে একজন উঁচু লম্বা দিব্য পুরুষ সারা রাত পাহারা দিতেন বাড়িটা। তার উপস্থিতিতে মানুষ তো দূরের কথা, মানুষের নজর পর্যন্ত ওই লক্ষণ রেখা পার করতে পারত না। তিনি যে কে সেটা কি আর বুঝতে বাকি থাকে? কার উপরে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন উনি? তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা। এটাও কিন্তু বেশ চমৎকার একটা ঘটনা। তো আজকের এপিসোডের ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে গোপীনাথ পাল লিখেছে, জানি ঘটনা ভালো হবেই, তাই আগেই কমেন্ট করলাম। রিবন লিখেছে, দারুণ লাগলো ঘটনাটা। সৌরিক রয় লিখেছে, দাদা তোমার ঘটনা আমার খুব ভালো লাগে। আমি, আমার মা, বাবা, ভাই সবাই শুনি। তোমার ভয়েস নিয়ে কোনো কথা হবে না, এক্সিলেন্ট। মায়াদি লিখেছে, ভাই থ্যাঙ্কস আ লট আমার ঘটনা শোনানোর জন্য। তুমি এত অসাধারণ করে বলো, ঘটনাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। শম্পার জীবনযাত্রা থেকে লিখেছে, বাচ্চা মেয়ের ঘটনাটা সত্যি অন্যরকম। এছাড়াও কমেন্ট করেছ সোহিনী বক্সি, অনিন্দ মিত্র, সুদেশা সিংহা রয়, স্বপ্না বাজাল, কৌশিক নাগ, কৃষ্ণা হালদার, মনীষা বিশ্বাস, সুপ্রিয়া দাস, জয়া বণিক, টিএন তিরুম, বিনয় মাইতি, অরবিন্দ বড়াল, পূজা রয়, রিমঝিম, অর্কপ্রভ নস্কর, চিত্রা দেবনাথ, সাথী বাউল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।